বিরিয়ানি। বিরিয়ানি নাম শুনলে 8 থেকে 80 আমরা প্রত্যেকেই ভালোবাসি। কি জিভে জল আসছে তো? অবশ্যই আসছে। আজকের গল্পটা এই বিরিয়ানি নিয়ে। বলতে পারেন অনলাইনে সব থেকে বেশি অর্ডার হয় কোন খাবারের? সেটি হলো এই বিরিয়ানির। গুগলে সব থেকে বেশি কোন খাবারের সার্চ হয় বলতে পারেন কি? অবশ্যই বিরিয়ানির নামটা সবার ওপরেই থাকবে। নমস্কার, আমি লিপিকা। সবাইকে স্বাগত জানাই ইচ্ছে পূরণ গল্পের আরেকটি নতুন এপিসোডে। চলুন জেনে নিই বিরিয়ানি কোথা থেকে কিভাবে এলো। বিরিয়ানি কিভাবেই বা মাছে ভাতে বাঙালির ইমোশন হয়ে উঠল। বলতে পারেন বিরিয়ানি শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? বিরিয়ানি শব্দটিতে মূলত দুটি পার্সি শব্দের প্রভাব লক্ষ্য করা যায়। একটি হলো বিরিয়ান, অপরটি বিরিজিন। বিরিয়ান কথাটির মানে ফ্রাইড বিফোর কুকিং, বাংলায় বললে রান্নার আগে ভাজা। আর বিরিজিন কথাটির অর্থ রাইস বা চাল। এই দুটি ওয়ার্ড মিলিয়ে বিরিয়ানি শব্দটি এসেছে। তাহলে এক কথায় বলা যেতেই পারে বিরিয়ানি কথাটি হলো পার্সি শব্দ। প্রাচীনকালে পারস্যে ভাত, মাংস, মশলা আর বাদাম দিয়ে যে খাবার বানানো হতো সেটি হলো ভারতীয় বিরিয়ানির পূর্বপুরুষ। যেহেতু পারস্যে ভালো মশলা পাওয়া যেত না, তাই আজকের ভারতীয় বিরিয়ানির রূপ, রস ও গন্ধের সাথে মিল পাওয়া সম্ভব নয়। অনেক ঐতিহাসিকবিদ বলেন দক্ষিণ ভারতের উনগুর নামে একটি খাবার বিরিয়ানির পূর্বসূরি। চাল, মাংস, হলুদ, ধনেপাতা, কারিপাতা ইত্যাদি সহযোগে তৈরি হয়। উনগুরের উল্লেখ আপনার তামিল সাহিত্যে পেয়ে যাবেন। বিরিয়ানি নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন রকমের মত পার্থক্য আছে। সেটি উত্তর ভারতের জন্য আলাদা আর দক্ষিণ ভারতের জন্য আলাদা। দক্ষিণ ভারতের মালাবার বন্দর থেকে আরব বণিকরা মশলা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করতেন। দক্ষিণ ভারতীয়রা বলেন এই আরব বণিকরা যখন মালাবার উপকূলে পৌঁছন সেই সঙ্গে বিরিয়ানি ভারতে পদার্পণ করে। এই বণিকরা একটি পাত্রে চাল, মাংস, বিভিন্ন রকম মশলা দিয়ে বানাতেন বিরিয়ানি। কালক্রমে তার সাথে দক্ষিণ ভারতীয় মশলা আর কারি পাতা এবং রান্নার পদ্ধতি এই খাবারটির সাথে যুক্ত হয়ে যায়। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য কিছু বিরিয়ানি হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, ডিন্ডিগুল বিরিয়ানি, আম্বার বিরিয়ানি এবং চেট্টিনাদ বিরিয়ানি। অনেক ঐতিহাসিকবিদ বলেন তৈমুর যখন ভারত আক্রমণ করেন তখন তার সঙ্গে বিরিয়ানি ভারতে এসেছিল, কারণ তার প্রিয় খাবার ছিল বিরিয়ানি। বেশিরভাগ ঐতিহাসিক বিরিয়ানি তৈরির কৃতিত্ব মুঘলদেরই দেয়। এটা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। শাহজাহানের প্রিয় রানী মমতাজ বেগম একবার সৈনিকদের তাঁবুতে গিয়ে দেখেন সৈনিকদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ তাদের কোনো পুষ্টিকর খাবার দেওয়া হতো না। তার নির্দেশে মাংস, ঘি আর বাদাম সহযোগে একটি ওয়ান পট মিল যাতে প্রচুর পুষ্টি থাকতো, এইভাবেই তৈরি হলো প্রথম বিরিয়ানি। অনেকেই এই কথাটি মানতে চান না, কারণ বাবরের আইনে আকবরী থেকে জানা যায় তিনি নাকি পিলাপ নামে একটি খাবার খেতে খুব পছন্দ করতেন। তার রান্নার পদ্ধতি এবং উপকরণ বিরিয়ানির সাথে একেবারে মিলে যায়। ইতিহাস আরও ঘাটতে দেখা যায় বিখ্যাত পর্যটক আল বিরুনির এর অনেক আগে বিরিয়ানির মতো একটি খাবারের কথা বলেছেন। এটা অস্বীকার কোনো জায়গা নেই, এই বিরিয়ানির যে বাদশাহী মেজাজটা সেটা তৈরি হয়েছিল মুঘল বাদশাদের হাত ধরে। বিরিয়ানি তো অনেক প্রকার আছে, স্থান ভেদে টেস্টও আলাদা, বানাবার উপকরণও আলাদা। যেমন কাশ্মীরি বিরিয়ানিতে দেখা যায় ড্রাই ফ্রুটের চল বেশি, আবার হায়দ্রাবাদি বিরিয়ানিতে দেখা যায় কারি পাতার চল বেশি, আবার কলকাতা স্টাইল বিরিয়ানিতে দেখা যায় আলুর চল বেশি। ভারতের বিরিয়ানির গল্প তো অনেক হলো, কিন্তু মাছে ভাত প্রিয় বাঙালির কিভাবে বিরিয়ানি প্রেমে পাগল হলো বলুন তো? এখান থেকেই শুরু হলো কলকাতা বিরিয়ানির গল্প। সারা বিশ্বের খাদ্যপ্রেমী এবং বিরিয়ানি প্রেমীদের দরবারে কলকাতা বিরিয়ানির বেশ নাম আছে। তাহলে জেনে নিই কলকাতা বিরিয়ানি তৈরির ইতিহাস। সাল 1856 ওয়াদের নবাব ওয়াজেদ আলী শাহকে সেখানকার ব্রিটিশ গভর্নর লর্ড ডালহৌসি বলেন তাকে তার জমিদারি ছেড়ে যেতে হবে। এই কথা শুনে নবাব ঠিক করলে তিনি লন্ডনে ইংল্যান্ডের রানীর কাছে গিয়ে অভিযোগ জানাবে। আর তখনকার দিনে লন্ডন যেতে হলে কলকাতা হয়ে যেতে হতো, তাই ওয়াজেদ আলী শাহ সপরিবারে চাকর বাকর নিয়ে উপস্থিত হলেন কলকাতায়। কলকাতায় এসে তিনি এমন অসুস্থ হয়ে পড়লেন তাই তাঁর আর লন্ডন যাওয়া হলো না। লম্বা সফর করতে পারবেন না বলে তিনি আর আওয়াধে ফিরে গেলেন না।
পরের বছর 1857 সালে ইংরেজরা খবর পেল ওয়াজেদ আলী শাহ সিপাহী বিদ্রোহে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই ওয়াজেদ আলী শাহকে আটক করা হলো ফোর্ট উইলিয়ামে। সিপাহী বিদ্রোহ না শেষ হওয়া পর্যন্ত প্রায় 26 মাস তিনি সেখানে বন্দী ছিলেন। ছাড়া পাওয়ার পর ওয়াজেদ আলী শাহ আর আওয়াধে ফিরে না গিয়ে মেচিয়া বুরুজে চাকর বাকর নিয়ে থাকতে শুরু করলেন। কলকাতায় তৈরি হলো একটি ছোট্ট লখনৌ। তারই হাত ধরে কলকাতায় এলো বিরিয়ানি। তখন নবাবের শরীর ভালো না থাকার জন্য কলকাতায় যে বিরিয়ানি তৈরি হলো সেটি লখনৌ থেকে কম মশলাদার আর অনেক হালকা। তখনও কিন্তু আলু বিরিয়ানিতে আসেনি। আলু খাওয়া শুরু হয়েছিল পর্তুগিজদের হাত ধরে, এটা আপনারা সবাই জানেন। নবাব ওয়াজেদ আলী শাহ নতুন নতুন খাবার খেতে ভালোবাসতেন, তাই তার রাঁধুনিরা এই নতুন বস্তু আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে তাকে খাওয়ালেন। নবাবেরও সেটা খুব ভালো লাগলো। তারপর থেকে বিরিয়ানিতে আলুর চল শুরু হয়ে গেল। অনেকের মতে ইংরেজদের দেওয়া মাসিক খরচে নবাবের খরচাপাতিতে একটু টান পড়ে, তাই মাংসের থেকে একটু সস্তা হওয়ার জন্য বিরিয়ানিতে প্রথম আলু দেওয়া হয়। নবাব ওয়াজেদ আলী শাহের মৃত্যুর পর নবাবের রাঁধুনিরা কি আর করত, তাই তারা ছড়িয়ে পড়ল বাংলার এখানে ওখানে। তাদের হাত ধরে সাধারণ মানুষের পাতে পড়ল এবার বিরিয়ানি। আর এইভাবেই বাংলায় বিরিয়ানির প্রচলন হলো। তারা অনেকেই বলতে পারেন, বাংলায় যদি ওই বিরিয়ানি চলে তাহলে কলকাতা আর ঢাকার বিরিয়ানি আলাদা আলাদা কেন? কলকাতার বিরিয়ানিতে আলু আছে আর বাংলাদেশের বিরিয়ানিতে আলু নেই, আর টেস্টেরও খানিকটা পার্থক্য আছে। এটির কারণ বিভিন্ন ঘরানার প্রভাব। ওয়াজেদ আলী শাহের সঙ্গে যেসব রাঁধুনিরা ছিলেন তারা ছিলেন লখনৌ ঘরানার। মুঘল ঘরানার প্রভাব হয়তো ঢাকাতে বেশি পড়েছে। নবাব ওয়াজেদ আলী শাহর রান্নাঘরে দুই ধরনের রাঁধুনি ছিল, এক রেকাবদার, অন্যটি খানসামা। তাদের রান্না করার পদ্ধতিও আলাদা আলাদা ছিল। মূলত রেকাবদাররা একটু মশলা জাতীয় খাবার বানাতো আর খানসামারা একটু লাইট বা হালকা খাবার বানাতেন। এই খানসামারাই প্রথম বিরিয়ানিতে আলু দেয়। এই রাঁধুনি যখন এই বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে তারা তাদের রান্নার রীতিও বজায় রাখলেন। রেকাবদাররা বানালেন কাচ্চি বিরিয়ানি আর খানসামারা বানালেন পাক্কি বিরিয়ানি, যা কলকাতা বিরিয়ানি নামে পরিচিত। এখনো কলকাতার অনেক দোকানের বিরিয়ানিতে আলু দেওয়া হয় না। তাহলে গল্পটা এই অবধি থাক, আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে। তাহলে এই পুজোয় সবার সাথে দেখা হচ্ছে তো, রয়েল, আর্সেনাল, আমিনিয়া কিংবা দাদা বৌদিতে? আমার সাথে না, বিরিয়ানির সাথে।